গুড মর্নিং। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রিসার্চ রিভিউ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আমাদেরকে মনে রাখা দরকার যে রিভিউ হলো এমন একটি অত্যন্ত অপরিহার্য প্রক্রিয়া, যে প্রক্রিয়া বা অ্যাসাইনমেন্ট বা অ্যাকশান বা টাস্ক যাই বলা যাক না কেন, যে কোনো গবেষণাকে একটা তাৎপর্যপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিংবা গবেষণার যে ভিত্তি, সেই ভিত্তিকে প্রতিষ্ঠা করার জন্য গবেষণার অন্তর্ভুক্ত প্রত্যেকটি কাজ করা হবে, কিভাবে করা হবে এবং কেন করা হবে, এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার জন্য কি করা হবে, কেন করা হবে এবং কিভাবে করা হবে, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর, যথার্থ উত্তর যৌক্তিক মানদণ্ড, বাস্তবিক মানদণ্ড, ব্যবহারিক মানদণ্ড, এই মানদণ্ড অনুসারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি একজন গবেষক হিসেবে যখন কাজ করব, গবেষণা করব, সহজভাবে আমাদের মনে রাখতে হবে যে কোনো গবেষণা করতে গেলে মূলত কয়েকটি বিশেষ পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হয়। একটা যেমন যে বিষয় নিয়ে গবেষণা করতে চাই সেই বিষয়টিকে নির্বাচন করা, তার ভিত্তিতে এবার আমাকে দেখে নিতে হবে যে সেই বিষয়টি যথার্থ কিনা, নাকি এই বিষয়টির উপর কাজ হয়ে গেছে। যদি কাজ হয়ে থাকে তাহলে নতুন করে তো জ্ঞানের ক্ষেত্রে আমার কোনো অবদান থাকবে না গবেষণা শেষ হওয়ার পরে। সেই জন্য আমাকে দেখে নিতে হবে যে গবেষণা শেষ হওয়ার পর জ্ঞানের ক্ষেত্রে আমার এই কাজের প্রাসঙ্গিকতা বা ব্যবহারিকতা কতটা। এরপরে আমাদের দেখতে হয়, এবার তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহ করার পরে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হয়। এবার প্রশ্ন হলো, সেই তথ্য বিশ্লেষণ করার বিভিন্ন রকমের কৌশল রয়েছে। তথ্য যেমন যেমন হবে, বিশ্লেষণের কৌশলও ঠিক ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে। আমরা সাধারণভাবে এডুকেশন এবং সাইকোলজিক্যাল বা সোশিওলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে আমরা জানি যে রিসার্চ মেথডগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডোলজি, কোয়ালিটেটিভ রিসার্চ মেথডোলজি, আর এই দুটোর কম্বিনেশন মিক্সড রিসার্চ মেথডোলজি। এবার বলতে গেলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে যে এটি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করা হয়। তো আমাদের কাছে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক রয়েছে। আমি কোনো একটি গবেষণায় কোনো একটি তথ্যকে মেজার করার জন্য কিংবা কোনো একটি হাইপোথিসিসকে টেস্ট করার জন্য কিংবা কোনো অ্যাজাম্পশনকে টেস্ট করার জন্য আমি কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার যুক্তি কী হবে, কতটা ব্যবহার করব, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় অ্যাজ এ রিসার্চার। একজন গবেষক হিসেবে এই বিষয়গুলির উপর সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। তাহলে এবার বিষয়টি হলো যে স্ট্যাটিস্টিক্যাল মেথডোলজিগুলো কি হবে, কোন মেথডটি তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট, কোন মেথডটির প্রয়োগযোগ্যতা রয়েছে এবং কেন সেই মেথডগুলি সে নির্দিষ্ট নির্বাচিত গবেষণায় ব্যবহার করা হবে, সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রিভিউয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আমরা এরকম কতগুলি টেকনিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে আলোচনা করব, যেখানে বিশেষভাবে উল্লেখ করা হবে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের বিষয়টিকে নির্বাচন করার জন্য রিভিউয়ের প্রাসঙ্গিকতা কী। যাই হোক, তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টি, যে রিভিউ আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল মেথড নির্বাচনের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে। প্রথম বিষয়টি হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইচ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। প্রত্যেকটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমাদের মনে রাখা দরকার যে প্রত্যেকটি টাস্কের কিছু থিওরিটিক্যাল সাইড থাকে, প্রত্যেকটি ভাবনার একটি থিওরিটিক্যাল সাইড থাকে, তাত্ত্বিক ক্ষেত্র থাকে। কারণ আমরা জানি এই যে তাত্ত্বিক ক্ষেত্র, সেই তাত্ত্বিক ক্ষেত্র সে বিষয়টিকে বা সেই থিওরিটিকে একটি নির্দিষ্ট পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য বা বিশেষভাবে সেই বিষয়গুলি গ্রহণযোগ্য করে তোলার জন্য, কিংবা বলা যেতে পারে তার যে ভিত্তি বা তার যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন সম্পর্কে ধারণা লাভ করার জন্য এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ কোনো একটি বিষয় কী এবং কেন,
এরপরেই তো আসবে কিভাবে এবং কোথায়। এবার কী এবং কেন এই বিষয়টি সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথমেই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যথার্থভাবে জানা দরকার। প্রত্যেকটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের একটি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বলা যায়, আমরা সাধারণত বিহেভিয়ারাল সায়েন্সে যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো ব্যবহার করি, বেসিক্যালি এডুকেশন বা সোশিওলজি বা সাইকোলজি, এই সাইকোলজিক্যাল গবেষণার ক্ষেত্রে যে সকল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো প্রায়শই আমরা ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা যেমন সাধারণভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি, একটি ভাগকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, আরেকটি ভাগ হচ্ছে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। যখন কোনো একটি হাইপোথিসিস বা কোনো একটি প্রশ্নের উত্তর আমি যাচাই করতে চাই বা দেখে নিতে চাই গবেষণার মধ্য দিয়ে, তখন কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটিকে ফলো করব নাকি ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসের টেকনিকটিকে ফলো করব। তাহলে শুরুতে কিন্তু আমাদের যেমন একটা থিওরি বলে দিচ্ছে যে কোন অ্যানালাইসিসটি কোন পার্সপেক্টিভসে ব্যবহার হয়, তার একটা থিওরিটিক্যাল সাইড আছে। যেমন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস মূলত রিয়ালিটি বা ফ্যাক্টসকে ডেসক্রাইব করার জন্য, এখানে কিন্তু অ্যাজামশান টেস্ট করার জন্য ডেসক্রিপটিভ অ্যানালাইসিস ব্যবহার হয় না। অ্যাজামশানকে টেস্ট করার জন্য সরাসরি ব্যবহার করা হয় না। অ্যাজামশান মানে কি, যে না তো কোনো একটি ঘটনা বা কোনো একটি সমস্যা বা কোনো একটি বিষয়কে আমরা পারসিভ করলাম, এবং পারসিভ করার পরিপ্রেক্ষিতে আমাদের কি অনেক কিছু মনে হতে পারে যে এই যে পারসিভ করা যে ঘটনাটা, এই ঘটনাটার পিছনে কি কারণ থাকতে পারে, কি ফল হতে পারে, এরকম বিভিন্ন রকমের বিষয়গুলি সম্পর্কে আমরা কিন্তু অনুমান করতে পারি। তো সেই অনুমানগুলোকে আমাদেরকে যাচাই করতে হবে যে অনুমানটা সঠিক কি সঠিক না। যদি অনুমানটা সঠিক হয়ে যায় তাহলে আমরা সে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে না, এই ঘটনাটির কারণ বা এই ঘটনাটির ফল হচ্ছে এই কারণের জন্য বা এই ফল হতে পারে। তাহলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে পৌঁছাতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার, তাহলে সেই অনুমানগুলোকে বা সেই বিষয়গুলিকে আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে অনুমানকে যাচাই করতে গেলে প্রথমত বা প্রধানত যে আমাদেরকে কৌশল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টেকনিক ব্যবহার করতে গেলে আমাদের যে টেকনিকটা ব্যবহার করা হয় বা করে থাকি, সেটিকে বলছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তাহলে কি, অনুমান যাচাই করার জন্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এবং কোনো রিয়ালিটি বা ফ্যাক্টসকে ডেসক্রাইব করার জন্য ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। তাহলে এটি কিন্তু একটা প্রথম এবং প্রধান থিওরিটিক্যাল সাইট। আমি যে টাস্ক বা যে অ্যাসাইনমেন্ট বা যে অ্যাক্টিভিটিগুলো অ্যানালাইসিসের ক্ষেত্রে করতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু এটি হলো অত্যন্ত এসেনশিয়াল একটা অ্যাপ্রোচ বা একটা থিওরিটিক্যাল টাস্ক, যে এটা আমাকে বিচার করতে হবে, ভাবতে হবে শুরুতে। এরপরেই চলে আসবে যে ইনফারেন্সিয়াল হলো, ঠিক আছে, এরপর আমি কোন ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসটা কোনো একটা কোন অবজেক্টিভে কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করব, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স টেকনিক ব্যবহার করব। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যদি সম্পর্ক মেজার করতে হয়, যে আমি দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক দেখতে চাই, সম্পর্ক যাচাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে কোরিলেশনাল যে সমস্ত মেথডগুলো রয়েছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, বিভিন্ন মেথড রয়েছে। যেমন আমরা সাধারণভাবে যেমন আমরা জানি কতগুলো, যেমন র্যাঙ্ক ডিফারেন্স মেথড রয়েছে, প্রোডাক্ট মোমেন্ট মেথড রয়েছে, বাইসিরিয়াল কোরিলেশন রয়েছে, পয়েন্ট বাইসিরিয়াল কোরিলেশন রয়েছে, টেট্রাকোরিক কোরিলেশন রয়েছে, ফাই কোরিলেশন রয়েছে, পার্শিয়াল কোরিলেশন রয়েছে, মাল্টিপল রিগ্রেশন কোরিলেশন রয়েছে। এরকম অনেক টেকনিক রয়েছে সম্পর্ক নির্ধারণ করার জন্য। তাহলে এবার আমাকে জানতে হবে না যে কোন টেকনিকটা ব্যবহার করব এবং কেন করব, এবং আমি যে বিষয়টিকে অ্যাজামশন করছি, সেই অ্যাজামশনের পরিপ্রেক্ষিতে সেই টেকনিকটা সুইটেবল কিনা, এটি কিন্তু আমাকে বিচার করতে হবে। তাহলে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করতে গেলে তার থিওরিটা জানা দরকার, কেন ব্যবহার করব, এবং প্রথমে জিনিসটি কী এবং কেন ব্যবহার করব, তারপরে তো প্রশ্ন আসবে কীভাবে ব্যবহার করা বিষয়টি জটিল নয়। এরকম বহু রকমের কৌশল রয়েছে, সেটাও আমরা রিভিউ করে বের করে নিতে পারি যে কীভাবে আমি এই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটিকে ব্যবহার করব। কিন্তু তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়, সেটি হচ্ছে যে আমাকে দেখে নিতে হবে যে কী ব্যবহার করব এবং কেন করব। আর আমি যে বিষয়টি নিয়ে কাজ করতে চলেছি বা যে উদ্দেশ্যটাকে নিয়ে আমি কাজ পূরণ করতে চলেছি অ্যানালাইসিসের মধ্য দিয়ে, সেটি কি এই টেকনিকের মধ্য দিয়ে বা এই অ্যানালাইসিসের মধ্য দিয়ে সেই উদ্দেশ্যটা কি চরিতার্থ হবে বা পূরণ হবে কি হবে না, সেটি কিন্তু আমার বিচার করা দরকার। সেজন্য
আমাকে কিন্তু থিওরিটিক্যাল অ্যানালাইসিসটাকে ভালো করে বুঝতে হবে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে বুঝতে হবে প্রত্যেকটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার আগে। কারণ যখন গবেষণাটা শেষ হবে বা কোনো ডেটা অ্যানালাইসিস শেষ হলো, সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হলো, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হলো, একটি প্রশ্ন কি উঠবে না যে আমি যে দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরছি বা যে সিদ্ধান্তের কথা বলছি সেটি যথার্থ তো, সেটা অথেন্টিক তো, তার গ্রহণযোগ্যতা আছে তো, সেটি দুই বা ততোধিক যে পরিবর্তনশীল উপাদান তার পরিপ্রেক্ষিতে এটি গ্রহণযোগ্যতা আছে তো, অর্থাৎ এটা ভ্যালিড কি ভ্যালিড নয়, এটা অথেন্টিক কি অথেন্টিক নয়, এই অথেন্টিক কি অথেন্টিক নয়, এটা সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট নয়, রেজাল্টটা বা সিদ্ধান্তটা, সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কিন্তু এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে লজিক্যালি আমাকে অ্যানালাইসিস করা দরকার এবং বোঝা দরকার। সেজন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাকে কিন্তু তার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকেও ভালো করে বোঝা দরকার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পার্সপেক্টিভসের কথা বলবো আমি, সেটি হচ্ছে টু ডিফাইন দ্য স্পেসিফিক অ্যাপ্রোচ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার ভেরিয়েবল। আবার কথাটা রিপিট করছি, টু ডিফাইন দ্য স্পেসিফিক অ্যাপ্রোচ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার ভেরিয়েবল। আমরা জানি যে প্রত্যেকটি গবেষণার যে সমস্যা, সে সমস্যাগুলোকে পরিমাপ করার জন্য বা সেই গবেষণার যে বিষয়টি তার মধ্যে কিন্তু কতগুলো ভেরিয়েবল থাকে, পরিবর্তনশীল একক থাকে বা সূচক থাকে, যেগুলোই আমরা মেজার করতে চাই, যেগুলোর মাধ্যমে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে চাই, এরকম কতগুলো ভেরিয়েবল থাকে। সে ভেরিয়েবলগুলোকে আমরা কি করব, ব্যবহার করব বা কাজে লাগাবো বা সেগুলোকে বুঝবো কিসের জন্য? এখানে বলা হচ্ছে যে কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা আমি ব্যবহার করব স্পেসিফিক অ্যাপ্রোচটাকে ডিফাইন করার জন্য, নির্দিষ্ট করার জন্য। যেমন এখানে একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানো যেতে পারে। কীরকম? ধরা যাক একজন গবেষক এরকম একটি এডুকেশনাল সাইকোলজির একটা টপিক এরকম নিয়েছেন যে স্টাডি অন মিউজিক্যাল ইন্টেলিজেন্স অফ স্টুডেন্টস অফ হায়ার এডুকেশন, এরকম টাইপের হতে পারে, অ্যান্ড ইটস এফেক্ট, মানে মিউজিক্যাল ইন্টেলিজেন্স কেমন রয়েছে এবং তার এফেক্টস কী অন অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, পড়াশোনার ক্ষেত্রে সে মিউজিক্যাল ইন্টেলিজেন্সের কোনো কি প্রভাব রয়েছে নাকি নেই, এরকম ধরনের কতগুলো বিষয়, মানে একটি বিষয় তিনি নির্বাচন করলেন। কী করলেন? আবার কথাটা বলছি যে একজন গবেষক মনে করছেন যে হায়ার এডুকেশনে অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে সেই ছাত্রদের মিউজিক্যাল ইন্টেলিজেন্স কতটা আছে সেটা মেজার করতে চায়। পাশাপাশি তিনি এটাও দেখতে চান যে এই যে যাদের মধ্যে মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা প্রচুর পরিমাণে রয়েছে বা অধিক পরিমাণে রয়েছে, হ্যাঁ, বা হায়ার লেভেলে রয়েছে, তাদের সেই ইন্টেলিজেন্সটা অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে সেটা সম্পর্কেও তিনি মেজার করতে চান। তাহলে এখানে দেখা যাক, এখানে বিশ্লেষণ করলে কিন্তু দুটো চলক বা দুটো ভেরিয়েবলকে আমরা মুখ্য ভেরিয়েবল হিসেবে দেখতে পাই। কীরকম? একটি হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স, যেটি হাওয়ার্ড গার্ডনার যে সম্পর্কে উল্লেখ করেছেন, আর দ্বিতীয় যে ইন্টেলিজেন্সের কথা, যে ভেরিয়েবলের কথা বলা হচ্ছে তা হচ্ছে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। এছাড়াও আরও অনেকগুলো ছোটো ছোটো সূচক রয়েছে, যেমন হায়ার এডুকেশান স্টুডেন্টস, এটা একটা বিচার্য বিষয়। তো যাই হোক, এই যে কতগুলো চলক রয়েছে সেই চলকগুলোকে কিন্তু আমাকে বিশ্লেষণ করতে হবে। কেন? কারণ ওই চলকের সাথেই কিন্তু সাদৃশ্য রেখে, চলকের সাথে মিল রেখে কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যাল টেকনিককে আমি কিন্তু অবজেক্টিভের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সেই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোকে ঠিক করতে পারবো, ডিফাইন করতে পারবো কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটি কেন গুরুত্বপূর্ণ বা কেন তাৎপর্যপূর্ণ। এটি কিন্তু আমাদের মনে রাখা দরকার। আর এই ডিফাইন করার কাজটি করতে গেলে আমাকে কিন্তু সবার আগে রিভিউ করা খুব প্রয়োজন। কাকে রিভিউ করব, কি রিভিউ করব? যেমন হচ্ছে রিভিউ করার বিষয়টি হচ্ছে যে আমরা ভেরিয়েবলকে রিভিউ করব। এখানে যে দুটো ভেরিয়েবলের কথা বলা হলো, মুখ্য ভেরিয়েবলের কথা বলা হলো, সেগুলিকে ভালো করে রিভিউ করতে হবে যে এই ভেরিয়েবলগুলি রিলেটেড যে কোশ্চেন্সগুলো বা যে অবজেক্টিভগুলোকে নিয়ে আমরা গবেষণা কাজটি শুরু করেছি, সে ভেরিয়েবলের সেই অবজেক্টিভগুলোকে মেজার করার জন্য বা কোশ্চেন্সগুলোকে মেজার করার জন্য স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলো তাৎপর্যপূর্ণ কিনা, বা যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোকে ব্যবহার করব বলে প্রারম্ভিক পর্যায়ে আমি ঠিক করেছি সেগুলো তাৎপর্যপূর্ণ কিনা সে সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাকে কিন্তু রিভিউ করতে হবে। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টু কনসেপচুয়ালাইজ দ্য সিস্টেম অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার দ্য ভেরিয়েবল। টু কনসেপচুয়ালাইজ দ্য সিস্টেম অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার ভেরিয়েবল। তো ভেরিয়েবল অনুসারে
আমাকে কি করতে হবে, সিস্টেমটাও বুঝতে হবে। আমি কোন যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা ফলো করব, কোন বিশেষ বিষয়টিকে ফলো করব ভেরিয়েবলের পরিপ্রেক্ষিতে, আমাকে কিন্তু সেই সিকোয়েন্সটা বুঝে নিতে হবে। সিকোয়েন্স কি, যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের দেখা গেল অনেকগুলো প্রসিডিওর আছে, অ্যাপ্রোচ আছে, অনেক রকম সিস্টেম 1 2 3 4 5 6, একটি টাস্ক একটি অ্যানালাইসিসের জন্য অনেকগুলো রকমের হতে পারে। যেমন আমরা জানি যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অ্যানালাইসিস, রিলেশনশিপ অ্যানালাইসিস করব, আমি সম্পর্কটা দেখব, তাতে এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। যেমন একটা র্যাঙ্ক ডিফারেন্স সিস্টেম, এটি প্রোডাক্ট মুভমেন্ট সিস্টেম, এটা বাই সিরিয়াল সিস্টেম, পয়েন্ট বাই সিরিয়াল সিস্টেম, একই রকমভাবে টেট্রাকোরিক, ফাই, পার্শিয়াল, এই সমস্ত বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। তো আমি কোন সিস্টেমটা নেব, কেন নেব, সেটা সিস্টেমটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। আমাকে যেমন ভেরিয়েবলটা ভালো করে বুঝতে হবে, পাশাপাশি সে সিস্টেমটা বুঝতে হবে যে এই যে সিস্টেমটা আমি ফলো করব, এই সিস্টেমের মাধ্যমে যেটা রেজাল্ট পাওয়া যাবে সেটা সিগনিফিক্যান্ট হবে তো, সেটা অথেন্টিক হবে তো, সেটা তাৎপর্যপূর্ণ হবে তো, নাকি হবে না, সেই বিষয়টিকে বোঝার জন্য বা ধারণা লাভ করার জন্য আমাকে রিভিউ করতে হবে। টু কনসেপচুয়ালাইজ দ্য সিস্টেম অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার ভেরিয়েবল, এটি হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের ক্ষেত্রে রিভিউয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে চতুর্থ যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে টু কনসেপচুয়ালাইজ দ্য সিস্টেম অফ স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস অ্যাজ পার দি কোয়ালিটিস অফ রিসার্চ প্রবলেম। কোয়ালিটিস অফ রিসার্চ প্রবলেম বলতে গিয়ে এখানে আমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে প্রবলেমটিকে আমি নির্বাচন করেছি তার কোয়ালিটি কী। কোয়ালিটি মানে এখানে বলা হচ্ছে তার যে বেসিক যে ফিচার্স, বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সে মৌলিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। এবং সেই মৌলিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসগুলোকে কিন্তু আমাকে বুঝতে হবে, সেগুলো আমার জানার দরকার। অ্যানালাইসিস যে টেকনিক বা সিস্টেমগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাকে বুঝতে হবে। না বুঝতে পারলে তাহলে কিন্তু আমি অ্যাসিমিলেট করতে পারবো না। কারণ প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু অ্যানালাইসিস করছি, কিন্তু প্রবলেমটা ভালো করে আমি বুঝতেই পারলাম না, প্রবলেমের বিভিন্ন রকম পার্সপেক্টিভসগুলো বুঝতেই পারলাম না, প্রবলেমের বেসিক যে কোয়ালিটিসগুলো আছে সেগুলো বুঝতেই পারলাম না, তাহলে সেগুলোর সাথে স্ট্যাটিস্টিক্যাল যে সিস্টেম রয়েছে বা সিস্টেমের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমি কিন্তু অ্যাসিমিলেট করতে পারবো না। অনেক সময় দেখা যায় অনেকেই গবেষণা করতে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় অ্যানালাইসিস করে নেয়। কেন অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অ্যানালাইসিস করেন? কারণ তিনি বুঝতেই পারেন না যে প্রবলেমটা তিনি নির্বাচন করেছেন সেই প্রবলেমটিকে সলভ করার জন্য বা সেই প্রবলেম সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোন কোন টেকনিক ফলো করা দরকার এবং কি কি সিস্টেম ফলো করলে সেই কোয়ালিটিগুলোকে ভালো করে মেজার করা যাবে, এগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয় তাই করছি। কেন করছি, কী আর কেন করার পিছনে ব্যাকগ্রাউন্ড কী আছে, তার লজিক্যাল পয়েন্ট অফ ভিউ কী আছে, সেগুলোকে না বুঝে অনেক সময় অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কাজকর্ম করে। এতে কি হয়, এতে অনেক সময় গবেষণার যে মূল বক্তব্য বা তার যে গ্র্যাভিটি, তার যে গুরুত্ব, সেটি কিন্তু অনেকটা কমে যায়। সেজন্য ভাবি গবেষকদের জন্য আমি এই বিষয়টি বলতে চাই, যারা গবেষণা করবেন বা করছেন তারা কিন্তু এইটি কিন্তু অবশ্যই বিচার করে দেখবেন যে প্রবলেমটিকে নির্বাচন করছেন সে প্রবলেমের কোয়ালিটিস কী রয়েছে, সে কোয়ালিটিগুলোকে ভালো করে বোঝা দরকার। এবং সে কোয়ালিটিগুলোর পাশাপাশি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টেকনিক বা অ্যাপ্রোচ বা পার্সপেক্টিভ বা সিস্টেম যাই বলা যাক না কেন, সেগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যানালাইসিস করে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে এগুলোর সাথে সেই কোয়ালিটিগুলোর মিল বা মানানসই রয়েছে কিনা, এবং সেই কোয়ালিটির নিরিখে সেই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোর প্রাসঙ্গিকতা কতটা, সেগুলোকে বুঝতে হবে। এবং সেগুলো বোঝার জন্য আমার রিভিউর দরকার। পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে টু ডিফাইন দ্য অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার অ্যাজাম্পশন অর ইনফ্লুয়েন্স অফ দ্য স্টাডি। এখানে আমরা শুরুতেই বলেছিলাম যে যা অনুমান করা হয়েছে কিংবা যে বিষয়টিকে নিয়ে বা যে প্রবলেমটিকে নির্বাচন করা হয়েছে সে প্রবলেমের রিলেটেড যে অ্যাজাম্পশন বা অনুমানগুলো রয়েছে, কিংবা যে অ্যানালাইসিস বা যে স্টাডিটা করা হবে সেই স্টাডিটার প্রভাব কি হবে, মানে তার কি গুরুত্ব হতে পারে। অর্থাৎ এই স্টাডিটাকে আমরা যদি কমপ্লিট করার ফলে আমরা কি কি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ রেজাল্ট পেতে পারি বা তাৎপর্যপূর্ণ ফল পেতে পারি, যার মাধ্যমে নলেজের সেক্টরটাকে অনেক বেশি এনরিচ করা যেতে পারে। সেই ইনফ্লুয়েন্সের যে জায়গাগুলো, সেই ইনফ্লুয়েন্সের জায়গাগুলোকে আমাদেরকে বিচার করতে হবে।
কারণ যদি কোনো একটা রিসার্চের আমি বলি যে এটার অনেক গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করব, হ্যাঁ, আমাদের মনে রাখা দরকার গবেষণার ফল বা গবেষণার সিদ্ধান্ত বা গবেষণার সমস্যার যে বিষয়বস্তু, তার উপর কিন্তু ঠিক হয় যে সেটি গুরুত্বপূর্ণ হবে কি হবে না, সমাজকে কতটা কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশন কতটা থাকবে, সমাজকে কতটা সে উপকৃত করতে পারে, সমাজের ব্যবহারিক সমস্যাগুলোর কতটা সে সমাধান করতে পারে। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার যে গবেষণা এমন হওয়া চাই যে গবেষণা মূলত মানুষ এবং মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সমৃদ্ধি বা তার যে ব্যবহারিক বা বাস্তবিক যে সমস্ত সমস্যাগুলি তার সমাধান এবং তাকে সমৃদ্ধ করা, হ্যাঁ, সমৃদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, সেই ধরনের গবেষণার কিন্তু প্রাসঙ্গিকতা বা তাৎপর্য রয়েছে। আমাদের এরকম কোনো গবেষণা করার প্রয়োজন নেই, দরকার নেই যেগুলোর কোনো কন্ট্রিবিউশন নেই, যেগুলি কোনো সমাজকে কোনো বা ব্যক্তিকে বা রাষ্ট্রকে কোনোভাবে উপকৃত করতে পারে না, তার কোনো কন্ট্রিবিউশন নেই, ভাবনার ক্ষেত্র, জ্ঞানের ক্ষেত্রকে কোনোভাবে ভাইব্রেট করতে পারে না, এই ধরনের গবেষণার কোনো গুরুত্ব নেই। তাই বলা হচ্ছে যে আমি কী ধরনের কন্ট্রিবিউশন ক্রিয়েট করতে চাইছি, আমার কী ধরনের কন্ট্রিবিউশন দরকার আছে, সে কন্ট্রিবিউশনের নেচার বা সেই ইনফ্লুয়েন্সের নেচারটাকে ঠিক করার জন্য আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টেকনিকগুলোকে ঠিক করা প্রয়োজন। কারণ এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টেকনিকগুলোও কিন্তু আমাকে বলে দেবে যে হুইচ ইনফ্লুয়েন্স উইল ক্রিয়েট, কী ধরনের প্রভাব তৈরি হতে পারে, কী ধরনের রেজাল্ট আসতে পারে, কী ধরনের কন্ট্রিবিউশন আসতে পারে, কোন কোনভাবে আমার সমাজের কোন কোন জায়গাগুলো প্রভাবিত হতে পারে, সমাজ কী কীভাবে উপকৃত হতে পারে, এ সমস্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি কিন্তু সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে জায়গাগুলি সেগুলোকে ডিফাইন করার মাধ্যমেই কিন্তু আমি ঠিক করতে পারবো। তার জন্য আমাকে রিভিউর উপর নির্ভর করতে হবে। অর্থাৎ আমি এখানে সহজ করে বলতে গেলে বলতে হয় যে আমি কী ধরনের প্রভাব তৈরি করতে চাই বা ফল তৈরি করতে চাই, সেই ফলের ওপর ভিত্তি করে বা সেই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস প্রয়োগ করতে হবে। এবং সে প্রয়োগ করার জন্য আমাকে কী করতে হবে, সে ফলকে বিচার করব বা প্রভাবকে বিচার করব এবং বিচারের পরিপ্রেক্ষিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ধরনকে নির্ধারণ করব। এই কাজটি করার জন্য আমাকে কিন্তু রিভিউর উপর নির্ভর করতেই হবে। এরপরে যেটা 6 নম্বর বা গুরুত্বপূর্ণ যে সমস্ত যে বিষয়টি যেটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে টু অ্যাসিমিলেট দ্য অ্যানালাইসিস প্রসেস অ্যাজ পার দ্য অবজেক্টিভস অফ কোয়ান্টিটেটিভ স্টাডি। এটি আমরা অলরেডি শুরুতেই আলোচনা করেছি যে প্রত্যেকটি গবেষণার উদ্দেশ্য রয়েছে, সে উদ্দেশ্যকে ভালো করে বুঝতে হবে, সেই উদ্দেশ্যকে যথার্থভাবে পূরণ করতে হবে। তাহলে সেই উদ্দেশ্য পূরণ করব কী প্রকারে, আমার কাছে কী ধরনের ডেটা আসতে পারে, আমি কীভাবে কী ধরনের ডেটা আমি পাবো, সেই ডেটাগুলোকে কীভাবে অ্যানালাইসিস করব, এই যে উদ্দেশ্যগুলো, কোয়ান্টিটেটিভ রিসার্চের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে অ্যানালাইসিসের প্রসেসকে ডিফাইন করতে হয় এবং সেই প্রসেসকে অ্যাসিমিলেট করতে হয়। এই প্রসেসকে অ্যাসিমিলেট না করলে কিন্তু যে ডিজায়ার্ড যে আউটকাম, যে কাঙ্ক্ষিত যে ফল, সে কাঙ্ক্ষিত ফল কিন্তু আমরা কোনোভাবেই পাবো না। সেই জন্য আমাদেরকে মাথায় রাখা দরকার যে কোনো গবেষণা করার সময় গবেষণার রিলেটেড বা গবেষণার কাজ শুরু করার আগেই আমাদেরকে কিন্তু রিভিউ ভালোভাবে করে নিতে হবে। এখান থেকে আমার কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। আমি গবেষণাটি যেটা করছি সেটি কি, গবেষণাটি কেন করব, গবেষণাটি কিভাবে করব, গবেষণা করার ফলে আমার লাভ কী হবে, সমাজের লাভ কী হবে, রাষ্ট্রের কী বেনিফিট হবে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সদর্থক বা তাৎপর্যপূর্ণ উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে বা আরও সহজ করে বলা যেতে পারে একটি গবেষণার যে সমস্ত অ্যাক্টিভিটি বা অ্যাসাইনমেন্টগুলোকে কন্ডাক্ট করা হবে সেগুলির থিওরিটিক্যাল যে ডাইমেনশন, থিওরিটিক্যাল যে পার্সপেক্টিভস, সে থিওরিটিক্যাল ডাইমেনশন বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সম্পর্কে যথাযথ ধারণা গঠন করার জন্য আমাদেরকে রিভিউ করা অত্যন্ত আবশ্যক। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।